এইটা তো ধরেন আমি মনে করি একেবারে স্বাধীনতার আগের থেকেই এটা যে 70-এর যে নির্বাচন, এই 70-এর নির্বাচন নিয়ে ধরেন একটা মানে প্রচলিত বয়ান তো আছে যে বাংলাদেশের একটা এই মানে বাঙালি জাতীয়তাবাদের একটা বিজয়ের কথা। আবার ওই নির্বাচনের বহু রিগিং এর খবর কিন্তু আমরা শুনছি, এই যে সিনেমার নায়করা পর্যন্ত বলছে যে কিভাবে তারা মুজিব ভাইয়ের পক্ষে ভোট টোট দিছে আর কি। তো এইখানে একদম প্রথম থেকেই এইখানে নির্বাচন মানে ইলেকশন রেগিংটা একদম খুব ভালো মতো হয়েছে। এইটাতে তো দুই পক্ষই একটা হয়েছে, একটা হচ্ছে যে ক্ষমতা যে ছাড়তে চায় না, এটার একটা প্রবণতা আছে। আর হচ্ছে যে এইখানে এই যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলা তাদের মধ্যে গণতন্ত্রের প্রতি যে ন্যূনতম রেসপেক্ট, এই রেসপেক্ট বোধটা মনে হয় পুরোপুরি কখনো তৈরি হয় নাই। এইটাই এখানে বারবার করে এই সমস্যাগুলো তৈরি করছে। তারপরও আমরা দেখি যে ওই যে স্বৈরাচার এই এরশাদের পরের নির্বাচনটাতে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন। এমনকি পরের খালেদা জিয়াও তো দ্বিতীয় টার্মে একটা ব্লেন্ডার করছিলেন আর কি। আর শেখ হাসিনা তো 15 বছর ধরে ইলেকশনই দেন না, ইলেকশনের নামে যা কিছু করছেন এবং এমন ভাবে এখানে যায় বুদ্ধিজীবী কবি সাহিত্যিকদেরকেও যুক্ত করে বলছেন যে এইভাবেই থাকতে হবে এই জিনিসটা আর কি। তো এজ এ হোল হইতেছে এখানে বাংলাদেশের মানুষের ডেমোক্রেসি থেকে বাইরে রাখার একটা অটোক্রেটিক মধ্যে রাখার একটা প্রবণতা, এটা শেখ মুজিবের আমলেও দেখা গেছে। উনি নিজে প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, এই ইয়াগুলা মূলত এই পদের মধ্যে আগ্রহগুলো তো ওইটাই যে আমি এখানকার তস্কর হয়ে থাকতে চাই সবসময়। কিন্তু গণ অভ্যুত্থানের পরে একটা আসলে বাংলাদেশ আসলে খোলনচল পাল্টে যাওয়ার মতো একটা পরিস্থিতি, নতুন আকাঙ্ক্ষার জায়গা আছে। তারপরও গত 1.5 বছর যে আমরা পরিস্থিতি দেখছি সেটা আমাদেরকে একটু আশঙ্কাই দেয় ইলেকশন সম্পর্কে। যে শেষ পর্যন্ত আমি নিজে কিন্তু আসলে শুধু ভোটাধিকার চর্চারে গণতন্ত্র মনে করি না, এমনকি ইলেকশনও মনে করি না। কারণ আপনি কারে ভোট দিবেন এটা আসলে অনেক কিছু নির্ধারণ করে দেয় আর কি। এবং শেষ পর্যন্ত যেহেতু ফ্লোটিং ভোটারই দেখা যায় যে নির্বাচনের ফলাফলটা নির্ধারণ করে, এখানে সোশ্যাল মিডিয়া, এআই, গুজব, অপতথ্য, সত্য তথ্য, তার এলাকা, অনেক অনেক কিছু ম্যাটার করে আর কি। এবং সেইখানেও একটা লেভেল প্লের মতো গ্রাউন্ড আসলে তৈরি হয়েছে বলে আমার কাছে মনে হয় না। এবং আমি এখনো মনে হয় না যে এই যে 12 তারিখে যে ইলেকশন হবে এইটাও আসলে খুবই নিরবিচ্ছিন্ন একটা ইলেকশন হবে আর কি। তারপরও এখনো যেহেতু যে ধরেন এখন যে সরকারটা এটা এতই আনস্টেবল সরকার যে এখানে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সরকার কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। ফলে আমি আশা করি না যে কি যে বাংলাদেশের স্বাধীনতার পরে 53-54 বছর ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনটা আমি পাবো। তারপরও আমি আশা করি যে মোটামুটি গণতন্ত্র যদি আমি পাই এজ এ হোল, আমি আসলে আপাতত বাঁচতে চাই আর কি। ফলে ইলেকশনটা আমাদেরকে লাগবে। এইটা তো এটার উত্তর আসলে দুই দিক থেকে দেওয়া যেতে পারে আর কি। যে ধরেন এখানে 80-র দশকের পরের থেকে তো মূলত ইসলামিক দলগুলো পলিটিক্সে ভালো করে আসছে। এর আগে পর্যন্ত 70 থেকে 75 তো এখানে ইসলামী রাজনীতি বলতে কিছুই ছিল না। আবার এজ এ হোল এখানে ইসলামিক পলিটিক্সও ছিল না। কিন্তু পরবর্তীতে এখানে যে পলিটিক্স গুলো গ্রো করছে মোর অর লেস কিন্তু সে গণতান্ত্রিক পথ পরিক্রমায় তার একটা গতি আছে। ইভেন কি আমরা যদি এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে বিগত 15 বছরেও এখানে ইসলামপন্থী দলগুলোর ভোটের বিচার যদি আমরা দেখি, তাহলে আওয়ামী লীগ তো এক ধরনের একতরফা নির্বাচন করেই গেছে, কিন্তু ইসলামিক দলগুলো কিন্তু ডেমোক্রেসির এক ধরনের চর্চা করে গেছে। আপনি এখানে ধরেন হাত পাখার ভোট বা এরকম ইসলামিক দলগুলো ধরে যদি ভোট দেখেন, দেখবেন যে কি অল্প হলেও ধরেন 3 লাখ থেকে 4 লাখ, 4 লাখ থেকে 7 লাখ ও নাম্বারটাকে বাড়াইছে। ফলে ওর যে একটা গণতন্ত্র হয়েছে এখানে আমাদের এই ফ্যাসিবাদী রেজিমেও, এইটা কিন্তু লক্ষ্য করার মতো একটা বিষয়। এটা আমি খুব একটা আলাপ হইতে দেখি না। আর হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে এখানে একটা আকাঙ্ক্ষা, যে জন আকাঙ্ক্ষা আমরা বারবারই প্রত্যাখ্যান করছি বা মনে করছে যে এখানে খুব একটা অনেক জঙ্গিবাদী বিষয় আসক হয়ে যাবে, সেটা আসলে মানে আশা করি যে এতদিন আমাদের বোঝা হয়ে গেছে আর কি গণঅভ্যুত্থানের পরের সময়টাতে যে এরকম কিছুই হবে না। এখানে যদি মানুষের আকাঙ্ক্ষা থাকে তাহলে মানুষের সেই আকাঙ্ক্ষার এক্সারসাইজ করতে দেওয়া উচিত। এবং আমাদেরও দেখা উচিত যে এই ধরনের দলগুলা শেষ পর্যন্ত আসলে সোসাইটিতে কি দিতে পারে। কারণ আমরা দীর্ঘদিন ধরে ন্যারেটিভ বিল্ড আপ করছি যে এরা আসলে সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমি তারা আসতেই দিই নাই। এখন যারা আসলে কিছু শেষ হবে না তারা তো আমাদেরকে 15 বছর লুইটা খাইছে, তাহলে এখন আমি কেন দেখবো না? আমি সবাইই দেখতে চাই, দেখে আমি বুঝতে চাই বাংলাদেশ আসলে এখন যে ট্রানজিশনাল পিরিয়ডটা পার করবে এরপরেই এখানে যে মেরুকরণটা সেটা আসলে ট্রু মেরুকরণটা হবে। এতদিন পর্যন্ত একটা আরোপিত মেরুকরণে আমরা ছিলাম, আশা করি সামনের দশকটাতে আমরা একটা ট্রু রিপ্রেজেন্টেশন অফ পিপলস উইল এটা দেখতে পাবো। এটা একটু মানে ভেঙে বলা দরকার যে ধরেন আমাদের অ্যাক্টিভিজম কখন শুরু হয়। যদি আমি আমার অভিজ্ঞতা বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি 2য় বা 3য় বর্ষ থেকে আমরা মূলত অ্যাক্টিভিজমের সাথে যুক্ত হই। ওই সময় বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে যে কি এলমা ফ্যাক্টর। এবং আমরা যখন ছাত্র রাজনীতি মানে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হই তখন মনে হয়তো যেন ভাত কাপড়ের আন্দোলনের থেকে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার হইতে হবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এখানকার কালচারাল ন্যারেটিভও এমন ভাবে বিল্ড আপ হয়েছে আর কি জিনিসটাতে। এবং আমার এই 20, 21, 22 বছর বয়সের যেই বোঝাপড়া, সেই বোঝাপড়াতে আমি এইটাতেই জাম্প করি। কিন্তু এইখানে জাম্প করার পরে আমি যেটা দেখতে পাইছি, যেটা একদম আমার
অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে এইখানে কালচারাল এলিটরা যে হেজেমন ক্রিয়েট করছে তারা নিজেরাও ওই কালচারাল ডক্ট্রিনের ভিতরটা বোঝার চেষ্টা করেন। যেমন ধরুন যুদ্ধাপরাধীর বিচার আমি করতে চাই, আমি কি আসলে যুদ্ধাপরাধীর বিচার সম্পর্কে আমার বোঝাপড়া আছে কিনা? ধরেন আমি বাংলাদেশের যুদ্ধাপরাধীর বিচার মনে করলাম যে আসলে এটা ভাত কাপড় থেকে গুরুত্বপূর্ণ একটা মীমাংসার বিষয়, তাহলে তো আমার প্রথম টার্গেট হওয়া উচিত নুরেমবার্গ ট্রায়ালে কিভাবে যুদ্ধাপরাধীর বিচার হয়েছিল, বা ধরেন রুয়ান্ডা বা অ্যাঙ্গোলা যেসব জায়গায় যুদ্ধ অপরাধ হয়, বা বসনিয়া সিরিয়া যুদ্ধাপরাধীর বিচার কিভাবে হয়। আমাদের এখানে কালচারাল এলিটরা কি সেটা করছে? বুদ্ধিজীবীরা কি সে আলাপ আনছে? তারা শুধুমাত্র এইখানেই মুক্তিযুদ্ধের কেন্দ্র করেই এই আলাপটাকেই বারবার করে করছে, কোথাও যেন পৃথিবীতে কোনো কিছু হয় নাই। আমি সেইখানে একটু ব্যতিক্রম ছিলাম ভাই, যাবো হ্যাঁ। আমি সেখানে যে জিনিসটা করার চেষ্টা করছি যে কি আমার মোটামুটি বোধোদয় থেকে আমি আমার এই অ্যাক্টিভিজমটার স্বার্থে বিভিন্ন দেশের ইতিহাসগুলো বোঝার চেষ্টা করছি। তখনই ধীরে ধীরে আমার মধ্যে রিয়েলাইজেশনটা আসে যে আমি তো আসলে একটা প্রতিশোধের আকাঙ্ক্ষা থেকেই বিচার করতে চাচ্ছি। অবশ্যই এখানে ধরেন যে দলগুলো আছে, মানে স্বাধীনতা বিরোধী দলগুলোর মধ্যে যুদ্ধ অপরাধ গণহত্যার মতো ঘটনার সাথে জড়িত থাকার ঘটনা এখানে আছে, কিন্তু মূলত ধরেন আমি এটা কিছুদিন আগেও লিখতেছিলাম যে বাংলাদেশে 1971 সালে যে জেনোসাইড হয়েছে, এই জেনোসাইডের মূল দায়িত্ব হচ্ছে পাকিস্তান আর্মির। কিন্তু আমাদের ইতিহাসে এই জিনিস নিয়ে আমরা কখনো আলাপ করছি যে জেনারেল নিয়াজি বা রাও ফরমান আলীর বিরুদ্ধে কখনো একটা হত্যা মামলা হয়নি। তাইলে আমি কি মনে করতে চাই মতিউর রহমান নিজামী জেনারেল নিয়াজি থেকেও বড় যুদ্ধ অপরাধী? আমার কালচারাল ন্যারেটিভ কিন্তু আমার এইটাই শিখায়। এখন আমি বাই হুক অর বাই কুক এইটাতেই ফিট করছি এবং সেটাকে ক্যারি করছি। কিন্তু যখন আমি এটাকে বুঝতে শুরু করছি তখন আমি বুঝলাম যে এটা আসলে টার্সিয়ারি প্রশ্ন, সেকেন্ডারি টায়ারের বিচার আলাপটারে আমি করতেছি। আমার বিচারের কোনো আগ্রহ নেই। বিচার মানে রিকনসিলেশন করতে হবে, বিচার মানে হচ্ছে যে কি যে এই ক্ষত মীমাংসা করতে হবে, অনেক স্টেপস আছে এখানে। যাই হোক, এটা অনেক বড় আলাপের বিষয় না। শুধু আমি এই অংশটুকু কেন বললাম যে আমরা এই বিষয়টা বোঝার পর থেকেই যখন আপনি দেখবেন যে আমার ওই সময় আমি গণহত্যা দেশে দেশে লিখছি, মানে আমি যখন 30 লক্ষ শহীদ লিখি এর পরবর্তীতেই 3-4-5 বছর পরে লিখছি, তখন আমি কিন্তু সেখানে রুয়ান্ডার গণহত্যা বা কম্বোডিয়ার গণহত্যা এবং সেখানে বিচার কিভাবে হচ্ছে, সেখানে কিভাবে রিকনসাইল হইতেছে, একটা জনগোষ্ঠী আরেকটা জনগোষ্ঠীর গণহত্যা লিপ্ত হইলে সাধারণ অপরাধ থেকে এটা কিভাবে আলাদা, কিভাবে গোত্রবাদী বিচার বা ফৌজদারি বিচারের থেকে এটা আলাদা, এই জিনিসগুলো আমরা বুঝে সমাজে একটু একটু করে বলার চেষ্টা করতেছি। কিন্তু আসলে যে সম্পূর্ণ ভলিউমে সেটা বলতে পারি না, এটা তো সত্য। এখন ব্যাপারটা হচ্ছে যে কি ওই যে কালচারাল ডক্ট্রিনে থাকতে থাকতে আমাদের মধ্যে যেই ধরনের ক্ষমতাকে এক্সারসাইজ করার প্রবণতা তৈরি হয়েছে, সেটা কত বিপজ্জনক হয়ে উঠছে সেটা প্রবণতা আমরা দেখতে পাই শাপলা গণহত্যার ক্ষেত্রে আর কি। ধরেন আমি এই 13 পরে 2-3 বছর অন্তত এই গণহত্যাকে কিন্তু মকারি করছে সোশ্যাল মিডিয়াতে। আমি বলছি যে কি এখানে আসলে কেউ মারা যায়নি, এরকম ভাবে আমি এটাকে বোঝার চেষ্টা করছি। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে কি ধরেন ঘাতক দল নির্মূল কমিটি, শাহরিয়ার কবিররা বা যারা করছিল, তারাই তাদের প্রতিবেদন এখানে বলছে 30 থেকে 40 জন মানুষ এখানে মারা গেছে। তাহলে অধিকারের প্রতিবেদন যদি 65 বলে, এটা আর এমন কি বেশি? তারপরে যখন আমি আরো বুঝতে পারলাম তখন বলছি এইটা তো আসলে সারা দেশব্যাপী এই ঘটনা ঘটছে। আমার তো কোনো দরকার নাই যে এমন একটা লোকের, যেই লোকটাকে আইন শৃঙ্খলা বাহিনী হত্যা করতেছে, আমার তো কোনো দরকার নাই তার বিরুদ্ধে যাওয়ার। কিন্তু আমরা যে একটা ন্যারেটিভ মনে করতেছি যে এই দেশটা তো অন্য জায়গায় চলে গেল, দেশটা তো ওদের হাতে চলে গেল টাইপের যে একটা বোঝাপড়া, সেটা আমাদেরকে এটাতে উস্কাইছে। এবং আমি কিন্তু এই রেজিম পতনের আগেই এই পজিশন গুলাতে যখনই আমি রিয়েলাইজেশন করতে পারছি এইটা আসলে একটা বোঝাপড়ার ধাপ, এবং আমি মনে করি যে আমি ওই জায়গাটাতে স্টিক আছি যে আমার বোঝাপড়ার যে সর্বোৎকৃষ্ট তথ্য, যে ধরেন প্রগতি অর্থ কি, প্রকৃষ্ট গতি, সর্বশেষ তথ্য প্রাপ্তিতে যদি আমি আমাকে পরিবর্তন করতে পারি ফ্যাক্টে, তাহলে আমি আমাকে প্রগতিশীল দাবি করতে পারবো। তো এইখানে আমাদের বোঝাপড়াটা তো ওইখানে যে আমাদের এখানে আমরা সর্বোৎকৃষ্ট তথ্যের প্রাপ্তিতে যদি পরিবর্তন করতে পারি। ধরেন আমি আগেও বলছি যে আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনের এই ব্রেকিং পয়েন্টটা ছিল মোশতাক হত্যাকাণ্ড। কার্টুনিস্ট কিশোর ছিলেন আমার খুবই পূর্ব পরিচিত একজন বড় ভাই। এর আগ পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি একটা অনেকেই গ্রেফতার হচ্ছে, কিন্তু তাদেরকে আমি সূত্র জ্ঞান করেই ভাবছি। যখন আমার ভাই আক্রান্ত হয়েছে তখন আমি বলছি হাই হোয়াট ইজ গোয়িং অন, আমি কি করতেছি, কারে ফিট করে দিছি। তখন আমি বের হইছি বা আমরা অবস্থান নিছি। এইটা 20 থেকে শুরু করে আমরা সরাসরি এই রেজিমের বিরুদ্ধে আমাদের কর্ম যা এগুলা কন্টিনিউ করে গেছি। এবং এরপরে তো গণ-অভ্যুত্থান হয়েছে এবং সেখানে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি, বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিকভাবে সমস্যার মধ্যে পড়ছি। কয়বার যে আমাকে এরকম ওএসডি করে রাখেছে, মাসের পর মাস আমাকে অফিসে যেতে দেওয়া হয়নি, যে ফেসবুকে কেন এই স্ট্যাটাস দিছো। সো এই পরিবর্তনকে আমি আসলে ধারণ করি এবং আমি গর্বিত আমার এই পজিশন নিয়ে। যদি আমি এই প্রো পিপল পজিশন থেকে ডিটারেস্ট হই, তখন আমি আসলে মনে করবো যে কি এই ট্রায়ালটা ওকে। এর আগ পর্যন্ত আমি আসলে যেই বিগত পরিস্থিতি
সেইটাতে যে আমার বোঝাপড়ার ঘাটতি এবং অবশ্যই বালেক বয়সের ঘাটতি, এটা কোনোভাবেই কৈশোরের আবেগের বোঝাপড়া না। আমার 20, 21, 22, 23 বছর, 24, 25 বছর পর্যন্ত আমি এগুলা ক্যারি করছি, ফলে এটার দায় আমার নিতে হবে। সেই দায় আমি নিতেছি এবং সেইটার পরিবর্তনের জন্য যা কিছু করণীয় সেটা করতে আমি রাজি আছি। কিন্তু দিন শেষে আমাদেরকে একটা হোলিস্টিক পলিটিক্যাল স্ফিয়ার তৈরি করতে হবে, যেটা থেকে আমরা বিচ্যুত ছিলাম দেখেই বাংলাদেশে একটা ফ্যাসিবাদী রেজিম কায়েম হতে পারছে এবং মানে হাজারের বেশি ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা গেছে। সো আই থিঙ্ক দ্যাট ক্লিয়ারস। আমার কাছে মনে হয় যে মধ্যখানে জায়গাটা খুঁজে বের করার উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আর কি। এখানে যে ধরেন এখানে যে যুদ্ধপতি বিচারের যে আন্দোলন শুরু হয়েছিল এবং এটা তো আসলে 71-এর পরের থেকে শুরু হয়েছে। আপনারা যদি খেয়াল করেন, জহির রায়হান কিন্তু একদম একদম শুরুতেই একটা ট্রুথ কমিশন, যুদ্ধাপরাধ সম্পর্কে তথ্য সংক্রান্ত আলাপ আলোচনা করছেন এবং তারপর উনি গুম হয়ে যান, সেটার সাথে রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা ইত্যাদি বিভিন্ন আলাপ আলোচনা আছে। ফলে যুদ্ধপতি বিচারের প্রথম আন্দোলনটা কিন্তু এন্টি গভর্নমেন্ট পজিশন থেকে শুরু হয়েছিল এবং এটা দীর্ঘদিন ক্যারি হয়েছে। এরপর জানার ইমাম আসছেন, অনেক রেজিমের জিনিসপত্র সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে একটা পার্টি এটা পকেটস্থ করছে এবং সে একটা তার পছন্দের বিচার বা তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার একটা বিচার করার চেষ্টা করছে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এইটার যে প্রতিক্রিয়ায় যে শাপলা, সেইখানের ক্ষেত্রেও যে এইখানে বাংলাদেশের যে মানুষের যে জনসংবেদনশীলতাকে প্রশ্ন করে এইখানে যে লেখালেখি হয়েছে সেটাও সত্য, কিন্তু সেটার বিপরীতে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে এটাও সত্য। তো এখানে একটা সমাজ তো অনেকগুলো বিষয় নিয়ে চলে, কিন্তু 13-তে যেটা ছিল একদম মুখোমুখি পজিশন, আমার মনে হয় 24-এর পরে এসে এই সুযোগটা তৈরি হয়েছিল আমাদের কাছে যে আমরা এই বোঝাপড়ার থেকে বের হয়ে এসে একটা নতুন বন্দোবস্ত তৈরি করতে পারি। সেইখানেই আমরা আসলে একটা মানে ক্যাটালিস্টের ভূমিকাটা নিতে পারতাম, বা আমরা চেষ্টাও করছি যে যতটুকু সম্ভব এই আমি যদি শাহবাগ হই, এবং আমি তো শাহবাগে গেছি, ফলে আমার যে ভুল বোঝাগুলো আছে সেইটাকে অ্যাকনলেজ করা এবং সেটা কতটুকু সঠিক, কতটুকুর জন্য আমি দাঁড়াইছিলাম আর কতটুকু বেঠিক, কতটুকুকে আমি আসলে ফ্যাসিবাদী স্পেস দিছি, এই জমিনটা পরিষ্কার করে সামনে আগে যাওয়া। একইভাবে ওই পক্ষের থেকেও যে ধরেন এখানে যে হত্যাকাণ্ডগুলো ঘটায় এবং সেটার বৈধতা নিশ্চিত করা, সেইটার দায়টা স্বীকার করা যে এই হত্যাকাণ্ড তো এভাবে হইতে পারে না, তুমি আইনিভাবে এটা বিচার করতে পারো, সেইটাকে অ্যাকনলেজ করা এবং সেইখান থেকে বের হয়ে আসা। সেটাও আমি অনেক বুদ্ধিজীবীদের মধ্যে এই প্রবণতাটা দেখছি এবং আমরা কিন্তু নিজেদের মধ্যে মিথস্ক্রিয়া করছি। আমি দীর্ঘদিন একটা বছর ধরে বাইনারির বাইরে নামে একটা পডকাস্ট সিরিজ করছি, সেইখানে আমি বামপন্থী, ডানপন্থী, উদারপন্থী, ইসলামিস্ট সব মতপথের লোকের সাথে কথা বলছি এবং সবাই আসলে একটা নতুন বন্দোবস্তের প্রতি আগ্রহী ছিল। শেষ পর্যন্ত আমরা যদি এই সরকারের ঐক্যমত্য কমিশনের দিকে খেয়াল করি, দেখেন কিন্তু অনেক বিষয়ে রাষ্ট্রের সবগুলো রাজনৈতিক দল একটা মাঝামাঝি জায়গায় আসছে। ফলে শেষ পর্যন্ত এই দুই বলয় থেকে বের হয়ে এসে নতুন বন্দোবস্তের বোঝাপড়া যারা তৈরি করতে পারবে তারাই আসলে সামনে বাংলাদেশের লিড করবে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাই যে কিছু রাজনৈতিক গোষ্ঠী এখানে একটা প্রবণতা আছে তাদের যে আবার বাইনারি গুলোকে আবার জীবন্ত করা, যেটা এখানে আসলে রক্তপাত ছাড়া আর কোনো কিছু তৈরি করবে। ওকে ওকে, এই ইন্টারেস্টিং প্রশ্ন যে অবশ্যই আমি সবসময় মনে করছি যে 24 সালে 71-এ ইম্প্রোভাইজ করছে, 71-রে ক্যারি করছে, 71-কে ট্রুলি বাংলাদেশের মানুষ আসলে ক্যারি করতে পারে নাই শুধুমাত্র কালচারাল হেজিমনের কারণে। কারণ ও 71-এর পর থেকে এখানে যে শিল্প সংস্কৃত, গান, সিনেমা, নাটক সবকিছু তৈরি একটা নির্দিষ্ট প্রেসক্রিপশনের যেটা ছিল জনবিচ্ছিন্ন। ফলে আমি বহুবার বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করছি যে বাংলাদেশের 71-এর পর জাতিসংঘ প্রতিবেদন করছে যে 2 কোটির মতো 1.5-2 কোটি বাড়িঘর পুড়ে ফেলা হয়েছে, 1 কোটি মানুষ শরণার্থী হয়েছে, 3 কোটি মানুষ সারা দেশের ভিতরে বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হয়েছে। ফলে 4-5 কোটি মানুষের যে এই যে ইনভলভমেন্ট, বাংলাদেশের যে ন্যারেটিভিয়াল হিস্ট্রি ন্যারেটিভ, এই ন্যারেটিভে তার কোনো জায়গা নেই। ধরেন আমার বাড়ি হচ্ছে ফেনীতে, আমার মা ঢাকায় থাকে 71-এ, উনি ধরেন 8-9 বছরের একটা বাচ্চা মেয়ে, ওনাকে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত যাইতে হয়েছে ফেনীতে আসার জন্য। এই যে হাঁটাটা 100 কিলোমিটার হাঁটা, আমার ইতিহাসে কি কোনো জায়গায় আছে যে এই ইন্টারনালি মাইগ্রেটেড একটা বাচ্চা মেয়ের এই কষ্টটুকুকে আমি নিতে পারবো? এই জায়গাটা আমার নাই। আমি শুধু সম্মুখ যুদ্ধ কে করছে আর কিছু নাই আমার ইতিহাসে। কিন্তু দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দাঁড়ায় আছে অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরির মতো একটা মানুষের স্মৃতির উপরে, যে কোনো যুদ্ধের সাথে জড়িত না। তার মানে পুরো দ্য ভেরি অ্যাঙ্গেল আমার এটা থেকে ডিটারেট করছে। এখন 24 আমার কাছে কেন গুরুত্বপূর্ণ দেখেন, ওই যেটা আমরা বলছিলাম 47টা আবার এখানে যে ধরেন 47-এ যখন মাইনরিটি মুসলমানের আকাঙ্ক্ষার পাকিস্তান কায়েম হইলো, সেইখানে বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি অংশীদারিত্ব ছিল এবং শহীদদের বিচারে, বিপ্লবী ঘটনার বিচারে এই অঞ্চলের মানুষের সবচেয়ে বেশি ইনভলভমেন্ট ছিল। মানে এটা তো মানে মাটি কাদার ব্যাপার, মানে এত বেশি সংখ্যার ইনভলভমেন্টের পরে আমাদের এখানে 47-এর কোনো অ্যাকনোলেজমেন্ট নাই। আমরা দেশ ভাগের বেদনার কথা বলি, কিন্তু এখানে বলশালী ভূমিকা ছিল আমার এখানে। আমি এই দেশ ভাগ আমার যদি না হইতো, আমি যদি ভারতের সাথে থাকতাম, তাহলে আমি তো 7 সিস্টার আরেকটা সিস্টার হইতাম। সো এই যে বোঝাপড়াটা, এই বোঝাপড়াটা আমার এখানে কেন আসে নাই? কারণ হচ্ছে যে কালচারাল ডক্ট্রিন এখানে আমাদের নির্ধারণ করে দিচ্ছে যে তোমার কোনটা, যে ভারতীয় ন্যারেটিভ যেটা আধিপত্যবাদের যে কথা বলে আর কি, আমরা একদম বাংলা কথা, এটার মধ্যে কোনো বিষয় নেই। 24 আমাদেরকে কিন্তু আবার সেই
ওই যে 47 থেকে আমার মাথাটা জুগানোর চেষ্টা হইতেছিল, 24-এ এসে আমি ওই মাথাটা আবার উড়াতে পারতেছিলাম যে আমার যে জিওলজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটা নিয়ে আমি দাঁড়ায় আছি। আমি পাকিস্তানেরও ডাউন করি না, মানে চেষ্টা করি না, দিল্লিরও চেষ্টা করি না। এটাই তো ট্রু সলভেন্ট্রি, মানে ট্রু স্বাধীনতা বলে তো ওইটারে। তাহলে এই যে বোঝাপড়াটারে আমার কাছ থেকে লুকায় রাখা হয়েছিল এবং সে জিন্দা হয়েছিল 24-এ, এখন এবং ধরেন 24-এর পরে তো এই যে ধরেন গতকাল পর্যন্ত যে ক্রিকেটার মুস্তাফিজ প্রশ্নে আমরা আইপিএল গেলাম না, এই যে স্বাধীনতা, এই জিনিসকে আমরা 53 বছর তো দেখাতে পারিনি। তাইলে এই যে আমার স্বাধীনতার এক্সারসাইজ, এইটা যদি 71-ই তো আমার স্বাধীন দেশ দিচ্ছে, তো সেইটার পরে তো আমি অধীন নামছি শুধু, তাহলে আমি আবার দাঁড়াইছি তো 24-এর কারণে। তাহলে 71 তো 24 তো 71টা ইম্প্রোভাইজ করলো। সো আমি এইভাবে দেখতে চাই জিনিসটারে, এবং এখনই সুযোগ। ওই যে ধরেন আমি বারবার এই যুক্তিটার কথা বলি, ফলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন এখানে যে কোটা মুভমেন্ট এবং কোটা মুভমেন্ট গুলোই কেন বারবার এরকম বড় আন্দোলনে রূপান্তরিত হয়, এটার মূল কারণ হচ্ছে আমরা যখন মুক্তিযুদ্ধ থেকে বিচ্যুত করছি মানুষকে। ধরেন একটা কোটা জিনিসটা অ্যাপ্লিকেবল হয় তার জন্য যে চ্যালেঞ্জড, ধরেন আদিবাসীরা অনেক কষ্টে থাকে, সে পাহাড়ে থাকে, তার জল নিয়ে আসতে পানি নিতে কষ্ট হয়, আমি সেই লোকগুলোর একটা সুযোগ দিতেছি, প্রতিবন্ধীদেরকে সুযোগ দিতেছি, নারীদেরকে সুযোগ দিতেছে, পিছিয়ে যাইতেছে। তাইলে মুক্তিযুদ্ধকে আপনি চিন্তা করেন পৃথিবীর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মুক্তিযুদ্ধে আসলে কোটা পাওয়ার উপযুক্ত কে হইতে পারে? সেই হইতে পারে যে মুক্তিযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে না যে যুদ্ধ করছে। যুদ্ধের যে যোদ্ধা তাকে আপনি সম্মান দিতে পারেন, কিন্তু কোটা দিতে পারেন আপনি শুধু তাকে যে ক্ষতিগ্রস্ত। 71 সালে ক্ষতিগ্রস্ত তো সেই 1.5 কোটি মানুষ যার বাড়ি পুড়ে গেছে, সে ক্ষতিগ্রস্ত যে শরণার্থী শিবিরে ছিল এবং কলেরা নিয়ে দেশে আসছে, যে নিজে ইন্টারনাল মাইগ্রেটেড হয়েছে, যে গুলি খাইছে, যে গণহত্যা শিকার হয়েছে। আমি গণহত্যা নিয়ে জরিপ করতে গিয়ে বহু জায়গায় এরকম দেখছি, পুরো গ্রামের সবগুলো মানুষকে মেরে ফেলছে, কিন্তু সেই গ্রামে কোনো মুক্তিযুদ্ধ নাই। এই কারণে এখানে কোনো উদযাপন হয় না, কোনো শহীদ মিনার নাই, কারণ গণহত্যা কে মারা গেল এটা নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না। তাইলে আমি যদি এই সবগুলো লোককে অ্যাকনোলেজ করতাম, তাইলে তো 6 কোটি মানুষই কোটার অন্তর্ভুক্ত হইতো। এই যে আমি মানুষের বিচ্যুত করছি, ফলে সে এটা থেকে বের হয়ে গেছে। এখন আমার কাছে সুযোগ আছে তার কাছে আবার ওই ন্যারেটিভটা নিয়ে যাও যে তুমি সেটার অংশীদার। আমাদের প্রত্যেকের ঘরেই সেই ইতিহাসটা আছে, সেই ইতিহাসটা যদি আমি আমার জন ইতিহাসটা যদি আমি মুখ্য করে তুলতে পারি, তাইলে শুধুমাত্র সম্ভব যে 71-এর পাটাতনের উপরে 24 আবার সামনের গ্রোথের দিকে নিয়ে যেতে পারে আর কি। আচ্ছা, এটা তো আবার এটার ক্ষেত্রে তো হিস্ট্রি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের হিস্ট্রি তো আসলে ওই যে আয়নায় জমা ময়লার মতো হয়ে গেছে। ধরেন বাংলাদেশের 90% মানুষ এখনো মুসলমান, তখনও মুসলমান ছিল। তাহলে বাংলাদেশ যদি মুক্তিযুদ্ধ জয়ী হয়ে থাকে, তাহলে 71-এর মুক্তিযুদ্ধটা কারা করছে? মুসলমানরাই করছে। এবং আমরা যখন এই যে এই সম্পর্কিত তথ্য তৈরি খোঁজ খবর করতে গেছি, আমরা দেখছি যে এখানকার পীর মাশায়েখরা অধিকাংশ মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা দিচ্ছে। আমরা যখন তথ্য খুঁজতে গেছি, আমরা দেখছি এখানে মাইজ ভান্ডার, তারপরে ধরেন এই শাহজালাল, যত মাজারগুলো আছে অধিকাংশ মাজারগুলো কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষেই অবস্থান নিছে, এবং সেখানকার পীরেরা সরাসরি এই মুক্তিযুদ্ধকে বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করছে। এটা এখানকার মানুষের জনযুদ্ধ ছিল। পাকিস্তান বাহিনী আমাদেরকে দেখাইতে চাইছে যে আমরা হইতেছি অমুসলিম বা পুরোপুরি মুসলিম না, কিন্তু বাংলাদেশের মানুষ এই ন্যারেটিভটা পুরোপুরি প্রত্যাখ্যান করছে। প্রচুর ছবি দেখা যায় মুক্তিযোদ্ধারা নামাজ পড়তেছে ইত্যাদি ইত্যাদি। সো আমি মনে করি যে এইটা মানে এই জিনিসটা খুব দ্রুত মীমাংসা হয়ে যাওয়া দরকার, যে এইখানে পলিটিক্যাল অ্যাসপিরেশনের প্রশ্নে হয়তো বামপন্থীদের একটা ভূমিকা ছিল, যে এই মুক্তিযুদ্ধের পর রাষ্ট্রটা কেমন হবে সেটা নিয়ে তাদের বোঝাপড়া হয়তো ছিল, এবং বামপন্থীদের এখানে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ খুব ব্যাপকভাবে ছিল, এবং আওয়ামী লীগ এটাকেও বিভিন্নভাবে ব্যাশ করছে। আমরা জানি যে মুজাহিদুল ইসলাম সেলিমের মতো যে সিপিবির সভাপতি ছিলেন, তাকেও মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো ফলে এখন আমাদেরকে আসলে ওই যে আমরা যেটা বলতেছিলাম যে ট্রু সেন্ট্রিজম বা ট্রু প্রো পিপলস ন্যারেটিভে পিপল সবসময় আসলে ব্লার হয়ে যায়, যে কথাটা আপনি বলতেছিলেন যে পিপলের স্টেকরে যদি অ্যাকনোলেজ না করা হয় তাহলে পিপল ব্লার হবেই। তো ফলে যদি পিপলের স্টেকরে অ্যাকনোলেজ করার জন্য রাজনৈতিক পক্ষগুলো রাজি হয়, তাইলে ইসলামপন্থী এবং বামপন্থী সবার জন্যই সামনে ভালো রাজনীতি আছে। আমি পুরোপুরি এই বিষয়ে যে হতাশাবাদীদের মতো কথা বলবো সেরকম না, কারণ ওই প্রাইমারি ইম্পালস অনেক কিছু মনে হয় যে ভুল হয়েছে, কিন্তু লং রানে দেখা যায় যে এটার আসলে ইম্প্যাক্ট আছে। ধরেন আমরা ছাত্র থাকা অবস্থায় ক্ষুদ্র শিক্ষা কমিশন নিয়ে অনেক মিছিল করছি, যে ওই শিক্ষা কমিশন অনেক ভালো ভালো কথাগুলো ছিল, ওগুলো যেন বাস্তবায়ন করা হয়। আমাদের এখানে যে অনেকগুলো কমিশন হয়েছে, সেই কমিশনগুলো চমৎকার প্রতিবেদন দাখিল করছে। আমাদের এখানে দেখবেন সামনের দিনের ছাত্র রাজনৈতিক গুলোতে ওই কমিশনের দাবি আদায় করার জন্য দীর্ঘদিন ধরে এখানে কথা হবে। তো এই সরকারটার কাজই তো ছিল এইটা, যে ও আসলে পাবলিকের জন্য প্রো পিপল নীতিমালা গুলাকে বের করে নিয়ে আসবে। সেই কাজটা সে সুচারুভাবে সম্পন্ন করতে পারছে, কিন্তু এখানে আইন শৃঙ্খলা ব্যাপক খারাপ অবস্থা, এবং কোনোভাবে সরকার এটার উপরে হোল নিতে পারে নাই, এবং অনেক সুযোগ থাকা সত্ত্বেও এইখানে তার যে ব্যর্থতাটা, এই ব্যর্থতাটা আমাদের স্বীকার করতে হবে। তাছাড়া অর্থনীতি বলেন আর এই অনেক ইয়াগুলাতে যেখানে যে পরিমাণ ব্যাংক ট্যাঙ্ক গুলো ফাঁকা করে দেওয়া হয়েছে, তারপরেও যেভাবে ভালো করছে সরকার, এগুলা পজিটিভ বিষয়। আর রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে এখানে দেখা গেছে যে এই
অভ্যুত্থানের দলগুলোর মধ্যেও অনেক অন্তর্কন্তলের ব্যাপারগুলো, এটা রাজনীতিতে খুবই স্বাভাবিক বিষয়। এগুলাকে আসলে এই ওভার ড্রামাটাইজ করাটা আসলে একটা ভুল প্রবণতা। ফলে এইগুলো থিতাইতে দিতে হবে। এবং আমি মনে করি যে আমরা আসলে এই আলোচনাগুলো 5 বছর পরে যখন করবো, মানে 24-এর গণ অভ্যুত্থান আসলে এত বড় ঘটনা, এটা আসলে প্রাইমারি ইম্পালসে আমরা অনেক কিছুই বুঝবো না, যেটা আমরা আসলে পিছনে গেলে একটু যখন পিছিয়ে যাবো তখন প্রক্ষেপ করলে বুঝতে পারবো। এখন আমরা ঘটনাগুলোর মধ্যেই আছি, এই জন্য অনেক ডিসিশনে আমাদের ইম্পালসিভ হচ্ছে। বিএনপি এখন যেরকম হাম্বাল আছে ওরকম যেন থাকে। হ্যাঁ, 3টা করে উপদেশ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটা এখন যেরকম হাম্বল আছে ওরকমই থাকতে হবে। তারপর হচ্ছে যে কি, যে এই যে বিচার প্রক্রিয়াটা যেন আমরা মানে একটা মাইলস্টোন হইতে পারে এখানে, যে এখানে বিএনপির কিন্তু আগের এই রেজিম গুলোতে এই সুনামটা আছে, অন্তত সে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কম করতো, বিচারিক হত্যাকাণ্ড করতো, তো বিচারিক হত্যাকাণ্ড লাইনে যেন থাকে আর কি। আর তৃতীয়ত হইতেছে যে কি, যে এইখানে ওই যে ধরেন বিরোধী দলে যারা থাকবে তাদের যেন কথা বলার স্পেসটা সে রাখে। হ্যাঁ, জামাত ইসলামের ক্ষেত্রে প্রথমে হইতেছে যে কি, যে পৃথিবীতে অনেক দেশেই আসলে একটা যুদ্ধে ভুল অবস্থানের পরেও সে সেটাকে একনোলেজ করে আগায় যায়। আমরা এখনো দেখি যে হিটলারের রাজনীতিও জার্মানিতে ধীরে ধীরে একটা জায়গা করে নিতে পারতেছে। ফলে জামাত যেন একাডেমিক্যালি এই বিষয়গুলোকে দেখলে তার জন্য জায়গা আছে। দ্বিতীয়ত হইতেছে যে কি, ইতিহাসে যে কিছু বিষয় যে মীমাংসিত হয়ে আছে, ওই মীমাংসাগুলোতে ওর হাত দেওয়াটা খুব একটা জরুরি না, যেমন বিজয় দিবসের ঝামেলাটা ওর করার দরকার ছিল না আর কি। তৃতীয়ত হইতেছে যে কি, যে অন্তত বাংলাদেশের মানুষের জামাত ইসলামের প্রতি এক ধরনের আগ্রহ আছে, এবং ও কিছু কিছু কাজে প্রমাণও করতে পারছে যে তার প্রো পিপল কিছু অবস্থান আছে। ও যদি তার শীর্ষের 1-2টা লোককে স্যাক্রিফাইস করতে পারে মানে বিগত সময়ে, তাহলে তার জন্য ভালো রাজনীতি আছে। ও যেন ওইটুকু করে। ও যদি ওইটাকে ক্লিনজ করে রাখতে চায় যে না, সে পুরো প্যাকেজটাই সব আসবে, তাহলে তার রাজনীতি পুরোটাই চলে যেতে পারে আর কি। ওকে, তো থার্ড জাতীয় নাগরিক। আচ্ছা, এনসিপির ক্ষেত্রে হইতেছে যে কি, তাড়াহুড়াটা যেন তারা না করে, তারা যেন একটু মানে ধীর স্থির হয়, এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে কি, যে তারা শুরুর দিকে যেই কর্মসূচিগুলো শুরু করছিল সেই কর্মসূচিগুলো তারা পরবর্তীতে বাস্তবায়ন করতে পারে নাই। এখন এই যে মানুষের গণ আকাঙ্ক্ষা, তাদের একটা গণভিত্তি আছে, কিন্তু সেই গণভিত্তির মূলে হচ্ছে একটা গণ অভ্যুত্থান। তো এই অভ্যুত্থানে মানুষের অনেক রক্ত আছে, তো সেটার প্রতি যেন তার কমিটমেন্টটা থাকে। এন্ড লাস্টলি হইতেছে যে কি, যে ওই যে অর্থনৈতিক যে ধরনের ডিলেমাগুলো তাদের মধ্যে তৈরি হয়, মানে আমরা পত্রপত্রিকার মারফত জানতে পারি আর কি, যে এই টাকা পয়সার ঝামেলাগুলা, ও অন্তত যেন অর্থনীতির বিষয়ে ও যে আসলে পুরাতন রাজনৈতিক দলগুলো লাইনে হাঁটে না, এটা যেন সে পরিষ্কার করে। বামপন্থী দলগুলোর জন্য হচ্ছে যে কি, এক হচ্ছে যে কি, তারা যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের চাটাচাটি করছে, এটা যেটা স্বীকার করে বের হয়ে আসে এটার থেকে। দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে যে পুরাতন বামপন্থা রাজনীতির যে জায়গা নাই পৃথিবীতে, এটা যেন বোঝে তারা। 3 নম্বরে হচ্ছে যে কি, সামনের সময়ে এখানে প্রগতিশীল, যেহেতু এখানে শিক্ষিত মানুষ অনেক বেশি, প্রগতিশীল রাজনৈতিক স্পেস তৈরি হইতেছে, সে হয়তো শুধুমাত্র একটা ট্যাগের কারণে, এখানকার কালচারাল পরিসরের ট্যাগের কারণে এটার সাথে যুক্ত হবে না। ফলে তাদের উচিত হবে এইটাতে যে সে নাই, এটা প্রমাণ করা রাজনৈতিক প্রকল্পগুলো রাখা।